ছাত্র দলের লোককে ছাড়া অন্য কাউকে তোমরা খুঁজো না, যে কোনো একটা ছাত্র দলের লোককে ধরে নিয়ে আসো। অপরাধীকে ধরার জন্য যে রাজনীতিকরণ, এটা ভয়ঙ্কর। আমি আমার আইন শৃঙ্খলা বাহিনীর উপর খুবই আস্থাবান। বেচারা হাদির জীবন যায়, এদিকে রাজনীতি করে। বলছিলাম যে তফসিল পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি একদিন পরের চিত্র তুলে ধরি, আমরা দেখলাম তফসিল ঘোষণার পরের দিনই কিন্তু দুর্বৃত্তের গুলিবর্ষণের শিকার হলেন ঢাকা ৮-এর সম্ভাব্য প্রার্থী ওসমান হাদী এবং বর্তমান সময়ে তিনি লাইফ সাপোর্টে আছেন। আমি যদি হাদীর প্রসঙ্গ আপনার সামনে তুলে ধরি মাসুদ কামাল, আমরা দেখেছি বছর জুড়েই কিন্তু ওসমান হাদী বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আলোচনায় ছিল এবং বলা হয়ে থাকে যে পতিত শক্তি আওয়ামী লীগের চক্ষুশূলে পরিণত হয়েছিলেন তিনি, এবং আওয়ামী লীগের সমর্থকদের দ্বারা তিনি যে হত্যার হুমকি পেয়েছিলেন সেটিও কিন্তু 1 মাস আগে তিনি জানিয়েছেন। এখন তফসিল পরবর্তী সময়ে একজন সম্ভাব্য প্রার্থীর উপর আঘাত, সেটিকে আসলে ব্যাখ্যা কিভাবে করবেন? সেটি কি নির্বাচন বানচালের ষড়যন্ত্র নাকি পতিত শক্তির অপতৎপরতা? দেখেন, এটা আসলে কি, এটা এই মুহূর্তে বলা কঠিন এই কারণে আসলে বলা উচিতই না, এটা বলা উচিতই নয়। এই কারণে উচিত নয় যে আমি যদি বলি তাহলে কিন্তু আমি একটা পক্ষ নিয়ে নিলাম, আমি আমাদের একটা রাজনীতি খুঁজলাম। আপনার মনে আছে যে এই মানে কি বলে আপনার বিএনপি যে মহাসমাবেশ হয়েছিল একবার 28 অক্টোবর, সেই মিটিংয়ের পরে একজন পুলিশকে হত্যা করা হয়েছিল। পুলিশকে হত্যা করায় আধা ঘন্টার মধ্যে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন কি যে ছাত্র দলের লোকেরা তাকে মেরেছে। তো উনি কি করে বুঝলেন না ছাত্র দলের লোক মেরেছে? যে মেরেছে উনি যে বড় যে সিসিটিভি দেখেছেন, সিসিটিভি থেকে যে মেরেছে তার পিছনে লেখা ছিল যে আমি ছাত্রদল, লেখা তো ছিল না। উনি বললেন কেন? উনি বললেন এই কারণে, ওটা বলার মাধ্যমে উনি সবাইকে বললেন যে ছাত্র দলের লোককে ছাড়া অন্য কাউকে তোমরা খুঁজো না, তোমরা ওকেই খুঁজো, যে কোনো একটা ছাত্র দলের লোককে ধরে নিয়ে আসো। তাহলে একটা আমরা এই যে রাজনীতিকরণ, অপরাধের যে রাজনীতিকরণ, অপরাধীকে ধরার জন্য যে রাজনীতিকরণ, এটা ভয়ঙ্কর এই কারণে এতে হয় কি আপনি হয়তো সাময়িক রাজনৈতিক একটা ফয়দা লাভ করতে পারেন, কিন্তু এর বিপরীতে প্রকৃত অপরাধী ছাড়া পেয়ে যায় এবং অপরাধী আরও অপরাধ করতে উৎসাহ বোধ করে। তো এখানেও আমাদের উচিত হবে যে চট করে একটা দিকে ইঙ্গিত না করা অথবা বলে না দেওয়া। এটা একটা ফৌজদারি অপরাধ কিন্তু, তাই না? এটাকে সেভাবেই চলতে দেওয়া উচিত। আমি আমার আইন শৃঙ্খলা বাহিনীর উপর খুবই আস্থাবান। যদি যারা চায় অথবা যদি তাদেরকে বাধা দেওয়া না হয়, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অনেক কিছু করতে পারে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। মোহাম্মদপুরে মা মেয়ে মারা গেল না একটা গৃহকর্মীর হাতে, সেই গৃহকর্মীর নাম কি তাও কেউ জানে না। প্রথমে বলা হলো আয়েশা, পরে জানা গেল তার কোথাও কোনো প্রিন্ট ছিল না, তার চেহারা কেউ দেখে নাই। সে আসার সময় ঘুমটাকে দিয়ে এই পেরে আসে, অন্য গেড়ে যায়, তার চেহারায় কোনো বর্ণনা কেউ দিতে পারছিল না, তার কোথায় বাড়ি তাও কেউ জানে না, কোনো ছবি কেউ দেখাতে পারছে না। সেই মহিলাকে 2 দিনের মাথায় পুলিশ ধরে ফেলেছে না, 2 দিন লাগছে মাত্র, পারছে তো। তো এরকম, এবং সে তো কোনো বিখ্যাত ব্যক্তিও না। এখানে মোটামুটি একটা ধারণা তারা পেয়েছে, একটা গাড়ি নিয়ে আসছে, সেই গাড়ির একটা নাম্বারও পাওয়া গেছে, ঠিক আছে? এই গাড়ি নাম্বার কিন্তু পাওয়া গেছে, গাড়ি কোথায়, আর গাড়ি নাম্বার পাওয়া যায় মানে কি? এবং সন্দেহভাজন হামলাকারীর ইতিমধ্যে তথ্য কিন্তু প্রকাশ করা হয়েছে। ওইটা বাদ দেন আপনি, ওইটা না হয়, ওইটা নাও হইতে পারে, হেলমেট পরা ছিল সে, আপনার ইউ আর নট শিওর, বাট গাড়িটা তো শিওর। তাহলে গাড়ি ধরলেই হয় এই গাড়ি মালিককে, ওই সময় গাড়িটা কার কাছে ছিল তাকে ধরলে হয়, তোমার পেছনে কে ছিল। খুব ইজি কিন্তু। আমি একেবারে নিশ্চিত যদি তাকে বাধা দেওয়া না হয় পুলিশকে, তাহলে এই পুলিশ আজকে থেকে কালকের মধ্যে অপরাধীকে ধরে ফেলবে, আপনি শিওর থাকেন। আর যদি আজকে থেকে কালকের মধ্যে ধরা না পড়ে, আমার সন্দেহ থাকবে যে কোনো না কোনো মহল থেকে তাকে বাধা দেওয়া হয়েছে, এটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। দেখেন কতগুলি পয়েন্ট আমি আপনাকে বলি। সেটা হলো যাকে এখন মতো সন্দেহ করা হচ্ছে, ফয়সল নামে যে ছেলেটাকে, দাউদ খান নাকি যার নাম, ফয়সল, বিরাট নাম। এই ছেলেটা কিন্তু আমরা যতটুকু দেখলাম এ পর্যন্ত, যতটুকু তথ্য পেলাম, সে কিন্তু একটা অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছিল। এই গত ফেব্রুয়ারি মাসে সে ছাড়াও পাইছে। সে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত, সে ছাত্রলীগের কোনো একটা ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির ছিল। তো আমরা ছাত্রলীগের একটা লোক যে সংগঠনকে আপনি নিষিদ্ধ করছেন, যার ইউনিয়ন কমিটির একটা লোকটা পাইলে আপনি পিটান, তো সেই ছেলেকে অস্ত্র মামলা র্যাবের হাতে ধরা পড়ার পরেও হাইকোর্ট থেকে উচ্চ আদালতে তারা আপনি জামিন
নেওয়ালেন কেন? কিন্তু কেন হয়েছে? মাসুদ কামাল, আমরা তো দেখছি যে বর্তমান নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতিতেও কিন্তু শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে যাচ্ছে। একই কথা হলো, এটাও সে একই কথা। তো তাকে তো আপনি মুক্ত করে দিলেন, খোঁজ দিয়ে দেখেন তো তাকে মুক্ত করার ক্ষেত্রে আইনজীবী কে ছিল, খোঁজ দিয়ে দেখেন আপনি, দেখবেন যে হয় বিএনপির কেউ ছিল অথবা জামাতের কেউ ছিল। এরাই এখন আদালতগুলিতে জামাত বিএনপির উকিল না হলে কাজ হয় না, এটা একদম ধ্রুব সত্য কথা। যে কেউ যদি আওয়ামী লীগে কেউ বিপদে পড়ে জামাত বিএনপির উকিল খুঁজে। আর এই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কিছু নাম আছে, যাকে নাম বলে উচ্চারণ করলাম না, তো সবাই এদেরকে জানে। সেরকমই কেউ একজন ছিল এই মামলাতেও। তাকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি এর মামলা কত টাকার বিনিময়ে লড়ছেন, আপনার নীতি আদর্শ কোথায় গেল? তখন কেউ কিছু বলবে না। যাই হোক, তারপরে দেখেন, তারপরে আইনটা আসেন দেখেন, ছাত্রলীগের একটা লোক, চিহ্নিত লোক, অস্ত্র মামলায় ধরা পড়ছিল, তাকে দেখা গেল আবার হাদির সঙ্গে, হাদির প্রোগ্রামে, হাদির ইনকলাব মঞ্চের যে অফিস, সেখানে তার পাশে সে লোকটা বসে আছে। আবার একটা ছবি দেখলাম সাদিক কায়েমের সঙ্গে সে হাসাহাসি করতেছে। আর ওই ছবিটা কি ফেক কিনা আমি বলতে পারবো না, কিন্তু এই হাদির সঙ্গে এটা শিওর, কারণ ওটা ভিডিও দেখছি আমি। তো এখন এই বিষয়গুলি কি, আবার এটাকে নিয়ে কিন্তু অনেকে রাজনীতিও করতেছে। এই বেচারা হাদির জীবন যায়, এদিকে আর রাজনীতি করে। আমি নিশ্চয়ই পরের টার্মে, পরের টার্নে আপনি আবার আমাকে বলবেন, আমি তখন আরো কিছু পয়েন্ট বলবো। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ।